দর্শক আপনাদের স্বাগত হাতিল প্রেজেন্টস টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবন্যাসা আলো। আমরা আজকে আলোচনা করব হেলথ সেক্টরের একটি খুবই ডিফারেন্ট ইস্যু নিয়ে। সেটি হলো বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য খাতে প্রপার ট্রিটমেন্ট এবং জটিল রোগগুলো ট্রিটমেন্ট না থাকার কারণে বেশিরভাগ মানুষ এখন অন্য দেশে যায়, বিশেষ করে থাইল্যান্ড এবং ইন্ডিয়াতে যায়, যেখানে আমাদের অনেক নিজস্ব টাকা বাইরে চলে যাচ্ছে এর মাধ্যমে। তো এইটা কমানোর জন্য সরকার 2.5 বছর আগে একটি অত্যাধুনিক 750 বেডের সুপার স্পেশালাইজড হসপিটাল নির্মাণ করেছে এবং উদ্বোধনও করেছে, কিন্তু এই হসপিটালটি এখন পর্যন্ত ফাংশনিং হয়নি, ফুললি ফাংশনিং হয়নি বা করা যায়নি। কেন করা যায়নি? সরকার 1500 কোটি টাকা দিয়ে এই হসপিটালটি নির্মাণ করেছে। এখানে সবচাইতে অত্যাধুনিক যন্ত্রপাতি সমস্ত কিছু কেনাকাটা হয়েছে, সমস্ত যন্ত্রপাতি সেখানে আনা হয়েছে, বাট হসপিটালের এই সেবা সাধারণ মানুষ পাচ্ছে না। কেন পাচ্ছে না, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার তাওসিয়া তাজমিম। আমরা তার কাছ থেকে জানবো যে কেন মানুষ এই সেবা পাচ্ছে না। তাওসিয়া, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি প্রথমেই একটু বলেন যে এই হসপিটালটা আসলে কোথায় নির্মাণ করা হয়েছে, কখন নির্মাণ করা হয়েছে, ফাইন্যান্সিং কোথা থেকে আসলো, কি অবস্থায় আছে? আচ্ছা, বিএসএমইউ সুপার স্পেশালাইজড হসপিটালটা বিএসএমইউ দক্ষিণ পাশে, মানে বিএসএমইউতে যাওয়ার আগে আপনারা দেখবেন খুবই অত্যাধুনিক একটা হসপিটাল। তো এই হসপিটালটা 2022 সালের সেপ্টেম্বরে উদ্বোধন করা হয়, মানে 2.5 বছর হয়ে যাচ্ছে। হসপিটালটা আপনি যেটা বললেন যে আমাদের অনেক রোগী বিদেশে চিকিৎসার জন্য যায়, তো এটার একটা উদ্দেশ্য ছিল যে বিদেশমুখিতা কমাতে, এখানে আমরা অত্যাধুনিক ট্রিটমেন্ট দিব, সে কারণেই হসপিটালটা নির্মাণ করা হয়। কিন্তু এটার অর্থায়ন হয়েছে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে। দক্ষিণ কোরিয়া ঋণ দিয়েছে এবং জমিটা যেহেতু বিএসএমইউর জমিটা, দক্ষিণ কোরিয়া 1000 কোটি টাকার বেশি ঋণ দিয়েছে। এটা হলো 1500 কোটি টাকা এখন পর্যন্ত হসপিটালটা ব্যয় হয়েছে, যন্ত্রপাতি বসানো থেকে শুরু করে। তো হসপিটালটা নির্মাণ কাজ শেষ হওয়ার পর উদ্বোধন হয়েছে 2022 সালের সেপ্টেম্বরে। তারপর থেকে এটা আউটডোর বেসিসে ট্রিটমেন্ট দিচ্ছে, সেটাও খুবই কম। এখনও মানে 750 বেডের হসপিটাল ফুললি ফাংশন না। আমরা যদি একটু জানি যে এই হসপিটালটা কি ধরনের, আপনি যে বলছিলেন যে জটিল রোগের জন্য, কারণ সাধারণত আমাদের দেশের মানুষ জটিল রোগ, কিডনি ট্রান্সপ্লান্ট, এই ধরনের রোগের জন্য দেশের বাইরে যায়, এখানে কি কি ধরনের সেবা পাওয়ার কথা ছিল? এই হসপিটালটাকে মানে সুপার স্পেশালাইজড বলছি, কিন্তু এটা আসলে সেন্টার বেসড একটা হসপিটাল। এখানে হলো যে এক একটা পূর্ণাঙ্গ সেন্টার আছে, 5টা সেন্টার, মা ও শিশু সেন্টার, তারপরে কিডনি, লিভার, কার্ডিয়াক, এই সেন্টারগুলো মানে সেন্টার বেসড বলছি এই কারণে, যেটা হলো যে আমরা দেখি যে আমাদের যদি কোনো রোগীর কার্ডিয়াক প্রবলেম হয়, কার্ডিওলজি ডিপার্টমেন্টে গেল, তার যখন আবার কার্ডিয়াক সার্জারি প্রয়োজন তখন কিন্তু অন্যখানে আবার ছুটতে থাকে, কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট আলাদা থাকে, ভাস্কুলার আলাদা থাকে। তো এখানে গেলে একটা ছাদের নিচে একটা সেন্টারে গিয়ে রোগী সব ধরনের ট্রিটমেন্ট পাবে, হয়রানিটা কম হবে, রোগীর ভোগান্তি কম হবে এবং মানসম্মত চিকিৎসাও পাবে। আমরা দেশের বাইরে রোগীরা কিন্তু এসব কারণেও যায়। আর আপনি যেটা বললেন যে কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে হয় না, অনেকদিন ধরে বন্ধ আছে। কিডনি ট্রান্সপ্লান্ট হয় কিন্তু অতটা হয় না। সুপার স্পেশালিস্টের একটা উদ্দেশ্য ছিল যে এটা নিয়মিত করা, কারণ আমাদের কিডনি রোগী এখন অনেক বেশি, মানে কোনো না কোনো কিডনি রোগে ভুগছে দেশের প্রায় 2 কোটি মানুষ, তার মধ্যে 40,000-এর ট্রান্সপ্লান্টের দরকার হয়। কিন্তু এখানে বাংলাদেশে বছরে 200-400-র মতো ট্রান্সপ্লান্ট হয়, মানে খুবই কম হয়। তো এই হসপিটালটা যদি নিয়মিত প্রতি সপ্তাহে 2টা-4টা করেও ট্রান্সপ্লান্ট করতো, তাহলে এই চাপটা কমতো, মানে আমাদের রোগীদেরও ভোগান্তি হতো না, বিদেশে যেতে হতো না। এই হসপিটালটি কতজনকে একসাথে সেবা দেওয়ার মতো তার ক্যাপাসিটি আছে এবং এখন কতজনকে দিচ্ছে? এটা হসপিটালটা মূলত রেফারেল সিস্টেমের মধ্যে চলবে, মানে রেফার্ড হয়ে আসবে জটিল রোগীরা, সেরকম। এটা 750 বেডের হসপিটাল, যে ভর্তি থাকতে পারবে 750 জন রোগী, আউটডোরে তো রোগী দেখছেই। তো এখন আমি পরশুদিন গিয়েছিলাম হসপিটালতে, তখন কেবিনে ভর্তি ছিল 15 জন, ওয়ার্ডে 22 জন, কিন্তু এটা সক্ষমতা 750 জনকে নেয়ার।
এবং সেই হিসাবে হসপিটালে যন্ত্রপাতি সব কিছু বসানো এবং অত্যাধুনিক সব যন্ত্রপাতি এখানে আমাদের ভিআইপি। সমস্যাটা কি, কোথায়, কেন এটা ফাংশন করছে না? হসপিটাল কর্তৃপক্ষ বলছে এখানে মূল সমস্যা হলো জনবল, কারণ আমাদের যন্ত্রপাতি 287 কোটি টাকার মতো যন্ত্রপাতি এখানে বসানো হয়ে গেছে এবং সেগুলো আবার মেয়াদ উত্তীর্ণরও শেষ হয়ে যাচ্ছে। সেটার জন্য আবার কমিটিও গঠন করা হয়েছে যে ওয়ারেন্টি কোনগুলোর মেয়াদ শেষ হয়েছে, তাহলে আবার আরও কিন্তু খরচ বাড়বে চালু হওয়ার আগেই। তো এটা চালু করা যাচ্ছে না কারণ এটা জনবল সংকট। এই 750 বেডের একটা এরকম অত্যাধুনিক হসপিটাল চালু করতে 2700-র বেশি এমপ্লয়ি লাগে। তো এখানে এখন পর্যন্ত আছে 300 জনের মতো স্টাফ, ডক্টর, নার্স সহ অন্যান্য স্টাফ সহ। তো এই কারণে এটা ফুললি ফাংশন হচ্ছে না। তো বাংলাদেশে কি জনবল কম পড়লো আমাদের? ডক্টর, হ্যাঁ, আমাদের মানে চিকিৎসক আছে, নার্স, সব ধরনের স্টাফ আছে, কিন্তু এটা হলো নিয়োগটা হয়নি। এর আগে আপনি এই প্রশাসন আলাদা ছিল, যখন আগের গভর্নমেন্টের সময় উদ্বোধন হয়েছে তখন 250 জন নিয়োগ দেওয়া হয় জনবল। তো ওই নিয়োগটা নিয়ে অনেক ধরনের তখন অনেক সমালোচনা শুরু হয়, দুর্নীতির অভিযোগ ওঠে আর কি। তারপরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ছিলেন এবং দুর্নীতির অভিযোগ ওঠে তখনকার আর ভিসি যে ডক্টর শারফুদ্দিন আহমেদ তার বিরুদ্ধে। তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ভিসিকে কমিটি থেকে বাদ দেয়, নিয়োগ কমিটি থেকে, কিন্তু ওই বিষয়টা তদন্ত তখন আর সেরকম আগায়নি। তো তারপর থেকে নিয়োগটাই থেমেছিল। কি অনিয়ম হয়েছে সেটা নিয়েও আবার তদন্ত যে করবে সেটাও আর আগায়নি, সেটা নিয়ে আর আমরা কোনো কথা মানে ফলো আপ দেখিনি। তো তারপর থেকে যেটা হয়েছে যে নিয়োগটাই আর হয়নি। তো এই সরকার যখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসলো তখন আপনি জানেন যে ওই সময়টাই আবার ঘটলো কি যে ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিল, নভেম্বরের দিকের ঘটনা। তখন এই সরকারের হাতে এটাই একটা ভালো অপশন যে আমাদের একটা রেডি একটা হসপিটাল আছে এবং এখানে যে ট্রিটমেন্টগুলোর জন্য বিদেশি রোগীরা যাচ্ছে, আমাদের রোগীরা মূলত বিদেশে যায় হার্ট ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, ইনফার্টিলিটি, ক্যান্সার। তো সরকারের টার্গেট, মানে এখনকার যে সরকার, বর্তমান সরকারের টার্গেট এই হসপিটালে ওই ট্রিটমেন্টগুলো দেওয়ার। সরকার প্ল্যানও করছে, ডিসেম্বরেও আমি নিউজ করেছিলাম, তখনও বলেছিল যে এই হসপিটালটাকে টার্গেট করছে, কিন্তু এখনও জনবলটা নিয়োগ দেওয়া এই যে হসপিটালটি, এটি অপারেশনাল করার দায়িত্ব কি হেলথ মিনিস্ট্রির? হ্যাঁ, এটা বিএসএমইউ কর্তৃপক্ষ এটার সঙ্গে জড়িত আছে। আবার হেলথ অপারেশনাল চালু করার পুরো বিষয়টা এখন হসপিটাল কর্তৃপক্ষ হচ্ছে, কারণ আমি এর আগে হেলথ মিনিস্ট্রি, এটার অথরিটিকে, এটা জবাব দেবে কে যে যারা এই যে আমাদের দেশের সম্পদ আমরা এভাবে যে ওয়েস্ট করছি, এটার জন্য রেসপন্সিবল? এটা নিয়ে একটু কনফিউশন আছে, কারণ আমি এটার জন্য কিছুদিন আগে আমি হেলথ মিনিস্ট্রির সঙ্গে কথা বলি, তখন বলে এটা বিএসএমইউ কর্তৃপক্ষ জানে এটা কবে পুরোদমে চালু হবে, কাজ করছে। তারা কি স্বায়ত্তশাসিত ভাবে চলে? হ্যাঁ, বিএসএমইউ স্বায়ত্তশাসিত চলে, তাদের আন্ডারেই এটা থাকবে, এটা থাকবে। কিন্তু এটা আবার বিএসএমইউ বলছে যে এই যে জনবল নিয়োগ দিবে একটা প্রক্রিয়া কিন্তু চলছে, আগে 26 তারিখের সিন্ডিকেটের পর হয়তো সার্কুলার আসবে জনবল নিয়োগের। তো এইটা নিয়ে কনফিউশন আছে বিএসএমইউর মধ্যে যে এদের বেতনটা কিভাবে হবে। বিএসএমইউর বেতন কিন্তু হয়, টিচারদের বেতন হয় ইউজিসির আন্ডারে, আর মেডিকেল অফিসার বা অন্য স্টাফদের বেতন হয় হেলথ মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু এদের বেতন কিভাবে হবে এটা এখনো মানে ক্লিয়ার না। তাহলে এটা কি আমলাতান্ত্রিক জটিলতা যে এই বেতন কিভাবে হবে? এটা একটা রেডি হসপিটাল 2.5 বছর ধরে পড়ে আছে, দেশের সাধারণ মানুষরা তাদের চিকিৎসা সেবা পাচ্ছে না। এই ক্রাইসিস টাইমেও তারা টাকা খরচ করে দেশের বাইরে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। ইন্ডিয়া আমরা দেখছি যে ভিসা বন্ধ থাকার কারণে কত মানুষ অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে বেতন কিভাবে হবে সেই সিদ্ধান্ত একটি সরকার নিতে পারছে না। এটা মানে সরকারের মানুষের সাথে জোকারি করা হচ্ছে, মকারি করা হচ্ছে। মানে সরকার চাচ্ছে এটা দ্রুত সমাধান করতে। তো আমরা অপেক্ষা করছি যে এটা 750 বেডে শুরুতে চালু হবে না, এটা 300 বেড চালু করা হবে, সেটা জুনের মধ্যে। এখন দেখা যাক যে আগামী মাসে সার্কুলার আসে কি না জনগণ নিয়োগের, তারপরে। ওকে, ধন্যবাদ আপনাকে তাওসিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে যেখানে আমাদের দেশের সাধারণ মানুষেরা এই জটিল রোগগুলোর জন্য ভিন্ন দেশে ধর্ণা দিচ্ছে, নিজের সকল অর্থ খরচ করে, শুধু যে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অথচ আমাদের দেশের নিজস্ব এত বড় একটি হসপিটাল, আমরা মানে সাধারণ মানুষের টাকায় তৈরি একটি হসপিটাল, সেটিকে ফেলে রেখেছি শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতার কারণে। শুধুমাত্র জনবল সংকট কিভাবে নিরসন করা হবে, দেশে যে ডাক্তারের অভাব আছে তা নয়, ডাক্তাররা বরং এখানে চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, অথচ আমাদের নিজেদের একটি হসপিটাল আমরা চালু করতে পারছি না। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটার আসলে রেসপন্সিবিলিটি কে নেবে সেটা খুঁজতে গেলেও দেখা যাবে আসলে কেউই কোনো দায়িত্ব নিতে চাইবে না। এই কারণেই এদেশের সাধারণ মানুষের যে হয়রানি সেটা কখনো বন্ধ হয় না। এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।